গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, চিকিৎসা দেওয়া হচ্ছে এভার কেয়ারে। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বললেন প্রধান উপদেষ্টা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের। হাদির পরিবারের সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, সংবাদ সম্মেলনে জানালো বিএনপি। নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা চান মির্জা ফখরুল। তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে, বিশ্লেষকদের অভিমত। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি ও রাজনৈতিক দলকে বড় ভূমিকা পালন করতে হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদি গুলিবিদ্ধের ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। রিপোর্ট ফজলে রাব্বির। শুক্রবার বেলা 2:30টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি তার বাম কাঁধের নিচে লাগে। এরপরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা সারা দেশের মানুষকে বলবো, আপনাদের প্রতিবাদ জারি রাখেন, সতর্ক থাকেন, এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশের জনগণের জন্য। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এই গুলিটা করলো। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত্য থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। পরে গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, মগজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। যুক্ত হব তার সাথে। রেমান, হাদির শারীরিক অবস্থার সবশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা? ডাক্তারদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? জি মাহমুদ, হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু যেটি লাইফ সাপোর্ট সেই অবস্থায় রয়েছে। ডাক্তারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, যেটি গতকালকে জানানো হয়েছিল। অর্থাৎ একেবারেই
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যে বিষয়টি বলা হয় যে সেই অবস্থা তিনি রয়েছেন। তার মাথার ভেতরে গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে এমনটা ধারণা করছে চিকিৎসকরা। আর যেই অবস্থা হাদিকে এভারকেয়ার হাসপাতালে এনে রাখা হয়েছে এটি লাইফ সাপোর্ট, এবং এই অবস্থায় রোগী কি পরিস্থিতি হয় সেটি হাসপাতালের পক্ষ থেকে নিশ্চয়ই আজকে দিনের কোনো অংশে ব্রিফ করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ওইভাবে জানানো হয়নি। কিন্তু যেটি হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হাদির শারীরিক অবস্থা জানার জন্য এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা গত রাতে এসেছিল এবং তারা এই জাতীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে এমন একটি ঘটনা সারা দেশের মানুষকেই কিন্তু ভাবিয়ে তুলেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকা তাহলে কি পর্যায়ে রয়েছে এটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। যদিও প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক গতকাল অনির্ধারিত একটি বৈঠক হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বৈঠকে ছিলেন এবং সেই বৈঠক থেকেই কিন্তু এই যে শরীফ ওসমান বিন হাদির চিকিৎসার যে বিষয়টি, উন্নত চিকিৎসার জন্য যদি তাকে বিদেশে নেওয়া লাগে কিংবা দেশেই চিকিৎসা হয়, যেখানে হোক না কেন চিকিৎসা, এই চিকিৎসা খরচ রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যয় করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সব রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন, তারা কিন্তু সহানুভূতি প্রকাশ করেছেন, হাদির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, যিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তিনি শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন, তার ভাই, তার বোনের সঙ্গে কথা বলেছেন এবং এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনায় তিনি নিন্দা জানিয়ে পরিবারের পাশে থাকার কথা বলেছেন ডক্টর জুবাইদা রহমান। আর এমনিতেই যেহেতু বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে এবারকার হাসপাতালে, সেহেতু এমনিতেই হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান রয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে সেই একই নিরাপত্তা কিন্তু বলবৎ রয়েছে এবং এখানে বাড়তি লোক সমাগম হতে দেওয়া হচ্ছে না, পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আর হাসপাতালের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে আজকে দিনের যে কোনো সময়ে হাদির শারীরিক সবশেষ অবস্থা জানানো হবে, ব্রিফিং করা হবে, সে বিষয়টি পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। রেমান, আপনাকে ধন্যবাদ। খুব কাছ থেকে পরপর দুটি গুলি করা হয় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে রাজধানী জুড়ে। নির্বাচনী প্রচারণা শেষে শুক্রবার রিকশায় করে ফকিরাপুল থেকে বিজয়নগর কালভার্ট রোড ধরে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তার সাথে পেছনে রিকশায় ছিলেন তার অন্য সহকর্মীরা। রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় ওসমান হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছালে কিছু পিছু নেয়া মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরপর দুটি গুলি করা হয় তাকে। গুলির পর মোটরসাইকেলটি পালিয়ে যায় বিজয়নগরের দিকে। ঘটনার পর উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলটি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার জুবাইদা রহমান।
এ সময় হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদির পাশে থাকা তার রাজনৈতিক সহকর্মীদের সাথেও কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এই সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ। ওসমান হাদির হামলার দায় অন্তর্বর্তী সরকারের মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এনসিপি সহ জুলাই যোদ্ধারা ও গণ অধিকার পরিষদ। ওসমান হাদির পর প্রাণঘাতী হামলার প্রতিবাদে রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন জুলাই যোদ্ধারা। বাংলামোটরের রূপায়ণ সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জুলাই যোদ্ধাদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এই হামলা করা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করার দাবিও জানানো হয়। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের ওপর জিরো টলারেন্স নীতি তৈরি করা না গেলে ফ্যাসিবাদ ফিরে আসবে। এদিকে হাদির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতালে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে দেখতে গেলে সেখানে মব তৈরি করে অসদাচরণ করা হয়েছে। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না, জবাব দেয়া হবে। এমন পরিস্থিতি থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। আপনারা জানেন যে একটা বৈঠক লন্ডনে, যেটা ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত এখনও শেষ হয়ে যায়নি। হাদির ওপর হামলা দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। সরকারের কাছে আগামী নির্বাচনে ৩০০ আসনের সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। হাদিকে গুলি করার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা রুখতে হলে অবশ্যই যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষের খুঁজে পাওয়া যাবে। কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৬ষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তার বক্তব্যের শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানান। সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর।
দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়। তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে দেশ ও জনগণের কল্যাণে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তার উপর বিস্তারিত আলোচনা করেন। বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। আমাদের এই পরিকল্পনাগুলো, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, আমাদের মুয়াজ্জিম সাহেব এবং ইমাম সাহেবদের জন্য মিনিমাম যে একটা সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে এবং এসে অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে, এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। যে আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, আজকে হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে ঘটেছিল আমাদের এক এমপি প্রার্থীর উপরে। এই ষড়যন্ত্র দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। তারেক রহমান বলেন, একমাত্র জনগণই পারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। সরকার থেকে পদত্যাগের একদিন পর স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচিত হলেও শেষ পর্যন্ত একলা চলনীতি বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সামনের সারির যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2024 সালের 8 আগস্ট তিনি শপথ নেন উপদেষ্টা হিসেবে। পালন করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের দায়িত্ব পালনকালেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলে। বারবার উঠে আসে তার নির্বাচনের সম্ভাবনার কথাও। বুধবার তিনি পদত্যাগপত্র দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর তিনি কোন দলের রাজনীতির সাথে যুক্ত হবেন তা নিয়ে প্রশ্ন জোরালো হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিএনপির সাথে সমঝোতা বা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সেই গুঞ্জনে ভাটা পড়েছে। বিএনপি এরই মধ্যে ঢাকা 10 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আলোচনায় ছিল এনসিপি বা গণ অধিকার পরিষদের হয়েও নির্বাচনে অংশ নিতে পারেন আসিফ মাহমুদ। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন বলে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের বিষয়টি স্পষ্ট করলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি আরেক পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে যে আশঙ্কা, অনিশ্চয়তা ছিল, সেটা কেটে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।
তবে একদিনে নির্বাচন ও গণভোট গ্রহণ এবং গণনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা সহ বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন বিশ্লেষকরা। গণতন্ত্রের ভিত তৈরি করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলকে বড় ভূমিকা পালন করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসে 16 মাসের মাথায় আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করল বিপ্লবী সরকার। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সিইসির এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে থাকা ধোঁয়াশা ও অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। হবে কি হবে না এবারে যে অনেকের আশঙ্কা ছিল, ওইটা আমি মনে করি বহুলাংশে দূরীভূত হয়েছে। তো এখন আশঙ্কা হলো নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আমরা যদি নির্বাচনকে একটা ট্রেনের সঙ্গে তুলনা করি, তাহলে ট্রেনটা তার লাস্ট স্টপেজের দিকে যাচ্ছে, যে স্টপেজে তারা 12 ফেব্রুয়ারিতে পৌঁছাবে। তফসিলে বেশি সময় দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। একদিনে গণভোট ও নির্বাচন হওয়া বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের অংশীজন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকার কথাও উল্লেখ করেন বিশ্লেষকরা। খেলোয়াড় মাঠে না নামলে বোঝা যায় না কেমন খেলবে। তো এটা যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য আমরা আগে আমরা প্রস্তাব করেছিলাম যে যেন স্থানীয় সরকার নির্বাচন হয়। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তো এখন এই ঝুঁকি আছে, এটার মাধ্যমে ঝুঁকি বেড়ে গেল। আগে আমরা দেখতাম যে সংসদ নির্বাচন 1টা ভোট দিত, এখন তারা 2টা ভোট দেবে, এবং সময় যদি 1 ঘন্টা বাড়ানো হয়েছে, সেটা 2 ভোট দেওয়ার জন্য কতটুকু পর্যাপ্ত সেটা বুঝতে হবে, যে তারা এই কাজটা শেষ করা যাবে কিনা। এবং ভোটাররা কিন্তু অনেকে জানে না যে গণভোটের যে 4টা ইস্যু, 4টা বিষয়, সেটা কী জিনিস। এদেরকে এটা জানানো, এটা একটা আরেক ধরনের চ্যালেঞ্জ। সকল সংকট সমাধান করে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আগামী নির্বাচনের গুরুত্ব অনেক বলে মনে করছেন অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একটা সংশয় ছিল এবং এই সরকার নির্বাচন করতে চায় না, নির্বাচন ঠিকমতো হবে না। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে এই সংকটের অনেকটা সমাধান হয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই যে সময় তারিখ করা হয়েছে, এই সময়ের মধ্যে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। বাংলাদেশের এই ঝুঁকি থেকে বেরোতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজধানী থেকে সকল প্রার্থীর পোস্টার, ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে এই নির্দেশনা বাস্তবায়নে প্রার্থীদের ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ডাকসুর নেতারা। শুক্রবার সন্ধ্যায় ডাকসুর সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কলা ভবন হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে আবার ডাকসুর সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা বলেন, হাদি জুলাইয়ের লড়াকু সৈনিক। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। জুলাই বিপ্লব সহ দেশবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাস বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হাদির উপর প্রাণঘাতী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে। নগরের বিপ্লব উদ্যান থেকে মিছিলটি বের করে বীর চট্টলা ছাত্র জনতা। এতে সংহতি জানিয়ে যোগ দেয় এনসিপি। বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটেও। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিল বের করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকেও। বিকেলে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সহ অন্যান্যরা। সড়ক অবরোধ করে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা। বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, জামালপুর সহ আরও বেশ কিছু জায়গায়। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে অশনি সংকেত বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিকেলে নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে পার্টির কর্মী ও শুভার্থী সমাবেশে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, হাদির ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সামনে জমে থাকা কালো মেঘ আপাতত কেটেছে বলেও জানান সাইফুল হক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, চিকিৎসা দেওয়া হচ্ছে এভার কেয়ারে। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বললেন প্রধান উপদেষ্টা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের। হাদির পরিবারের সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, সংবাদ সম্মেলনে জানালো বিএনপি। নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা চান মির্জা ফখরুল। তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে, বিশ্লেষকদের অভিমত। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি ও রাজনৈতিক দলকে বড় ভূমিকা পালন করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।